আমরা এখানে সাইকেল লাগিয়ে কিছু হবে না ওখানে আমরা একটা বিষয় পড়বো যেটাকে আমরা বলি প্রাইমারি রেসপন্স। প্রাথমিক সাড়া। প্রাইমারি রেসপন্স কি না, কোন অ্যান্টিজেন প্রথমবার ফার্স্ট টাইম আমাদের মধ্যে প্রবেশ করবে, তাহলে সেই অ্যান্টিজেনটাকে চিনতে আমাদের অনাক্রমতন্ত্রে কি হবে, সময় লাগবে। তাহলে অনাক্রমতন্ত্র সেই অ্যান্টিজেনটাকে চিনলো, চেনার পরে তাকে শনাক্ত করবে, শনাক্তকরণ করার পরে উদ্দীপিত হবে, উদ্দীপিত হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনকে কি করবে, ধ্বংস করবে। তার মানে ব্যাপারটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। শুধুমাত্র যে সময় সাপেক্ষতা নয়, ব্যাপারটা কিন্তু ক্ষণস্থায়ী। আমার বডি ফার্স্ট টাইম কোনো অ্যান্টিবজেনের সংস্পর্শে যদি আসে, আমার বডি মানে আমার অনাক্রমতন্ত্র, তখন সে যে ক্রিয়া পদ্ধতি অবলম্বন করে সেটাই হচ্ছে কিন্তু প্রাইমারি রেসপন্স। এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা টাইম লাগে। শুধুমাত্র যে সময় সাপেক্ষতা নয়, এই পদ্ধতিটা অবলম্বন করতে হলে এটা কি হবে না, আমাদের ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য এটা কিন্তু আমাদের দেহের মধ্যে কি হবে, স্থায়ী হবে। এটা কিন্তু যে থ্রু আউট দ্য লাইফ এটা কিন্তু আমাদের দেহে থাকবে না। এটাকে আমরা বলবো কি না, প্রাইমারি রেসপন্স। তার মানে কোনো অ্যান্টিজেন দেহের মধ্যে প্রথমবার প্রবেশের ফলে বা প্রথমবার প্রবেশ করলে অনাক্রমতন্ত্র যে পদ্ধতির মাধ্যমে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে সাড়া সৃষ্টি করে তাকে আমরা বলবো প্রাইমারি রেসপন্স। প্রাথমিক সাড়া সময় সাপেক্ষ এবং ক্ষণস্থায়ী। অর্থাৎ যদি আমাদের মধ্যে কোনো বসন্ত ভাইরাস প্রবেশ করে ফার্স্ট টাইম, তাহলে সেই বসন্ত ভাইরাসের এগেনস্টে আমাদের অনাক্রমতন্ত্র যে কাজ করবে সেটা হচ্ছে কিন্তু প্রাইমারি রেসপন্স। তার মানে যখন আমাদের বসন্ত রোগ হয়, বসন্ত ভাইরাস যাওয়ার ফলে আমাদের যে অনাক্রমতন্ত্র ইনঅ্যাক্টিভ থাকবে তা কিন্তু নয়, অনাক্রমতন্ত্র কিন্তু কাজ করে, কিন্তু এতটা সময় লাগিয়ে দেয়। তার আগেই কি হয় না, প্যাথোজেন তার ইনফেকশন ঘটিয়ে দেয়। এক্ষুনি পড়বো প্যাথোজেন কি আর ইনফেকশন কি। প্যাথোজেন আমরা কাকে বলবো আর ইনফেকশন কাকে বলবো সেটা আমরা বলবো। তার কারণ কি না, ফার্স্ট টাইম যদি আমাদের মধ্যে কোনো বসন্ত ভাইরাস প্রবেশ করে, তাহলে তো প্রথম অনাক্রমতন্ত্র সেই বসন্ত ভাইরাসকে চিনবে, তাকে শনাক্ত করবে, সে উদ্দীপিত হবে, অ্যান্টিবডি তৈরি করবে। এ তো অনেক টাইম সাপেক্ষ। ততদিন হতে হতে প্যাথোজেন কি করবে না, মাল্টিপ্লিকেশন করে দেবে। কিন্তু সেকেন্ড টাইম যদি প্রবেশ করে, সেকেন্ড টাইম প্রবেশ করলে মেমোরি সেল আছে, তো সে তো তার স্মৃতিতে ধরে রেখেছে। তার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে অনাক্রমতন্ত্র তাকে কি করবে, চিনে নিতে পারবে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি কি করবে, তার এগেনস্টে কাজ করে দেবে। অনেকটা ক্ষণস্থায়ী, যার জন্য সেকেন্ড টাইম আমরা বসন্ত রোগের দ্বারা আক্রান্ত হই না। বসন্ত রোগের ক্ষেত্রে এই কথাটা এই জন্য প্রযোজ্য যে অ্যান্টিবডিটা তৈরি হয় বা যে মেমোরি সেলটা থাকে, সেই মেমোরি সেল বা সেই অ্যান্টিবডিটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ সারা জীবন ধরে থাকতে পারে। কিন্তু অন্য কোনোর ক্ষেত্রে যদি আমরা টিটেনাসের ক্ষেত্রে বলি, টিটেনাসের ক্ষেত্রে এটা কিন্তু সারা জীবন ধরে হয় না। তাহলে প্রাইমারি রেসপন্স কি? সে সৌদীপের হাত এখনো ভালো হয়নি? না স্যার, আমারটা ঠিক হয়ে গেছে। অভিনয় না তো? না স্যার, পড়তে আছে। কে ডাক্তার কে? ডাক্তার পড়তে আছে না, পড়তে যাচ্ছে। আঙুল চিপ ধরেছে, তুই এক্সরে করেছিলি নি? না, ও নিজেই বলে রেডিওলজি পড়া আছে নাকি? নিজেই বলে যাও আমাকে।
ও আমি বলছি তোর ও রেডিওলজি রেজিস্টার পড়া করেছে, আছে। ও নিজেই করেছে। সত্যি মনে আছে তো? চাপ কাকে বলে? পুজোর পরে যে পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, হয়েছে? মনে আছে তো? তাহলে আমরা কি বলবো না দেহের মধ্যে প্রথমবার, সবাই প্রস্তুত থাকবি, অ্যান্টিজেন প্রবেশ করলে উক্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রম তন্ত্র যে পদ্ধতি অবলম্বন করে উক্ত অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে প্রাথমিক সাড়া বলে। প্রাথমিক সাড়া সময় সাপেক্ষ এবং এর ক্রিয়া ক্ষণস্থায়ী। তাহলে স্বাভাবিকভাবে আমাদের যখন প্রাথমিক সাড়া আছে, তাহলে প্রাথমিক সাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের সেকেন্ডারি রেসপন্সও আছে। আমাদের নিশ্চয়ই গৌণ সাড়াও আছে। তার মানে এই অ্যান্টিজেনটা যদি প্রবেশ করে, যে অ্যান্টিজেন প্রথমবার গেছিল সেই অ্যান্টিজেনের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো নতুন অ্যান্টিজেন প্রবেশ করলে কিন্তু হবে না। মানবদেহের মধ্যে দ্বিতীয়বার কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে, তার মানে বোঝায় দ্বিতীয়বার কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে বোঝায় যে নিশ্চয়ই সেই অ্যান্টিজেনটা এর আগে একবার কিন্তু প্রবেশ করেছিল। দ্বিতীয়বার প্রবেশ করলে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতন্ত্র যে রেসপন্স করে, স্বাভাবিকভাবে সেই রেসপন্স কিন্তু দ্রুত, তাৎক্ষণিক, এবং সেটা কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘস্থায়ী ধরে চলবে। প্রথমবার তো আমার অ্যান্টিজেন তো তাকে অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে তার এগেনস্টে। সেকেন্ডবার মেমোরি বি সেল আছে বা মেমোরি টি সেল আছে। মেমোরি বি সেল বা মেমোরি টি সেলের কাজ দেখবি লেখা আছে, বি সেলে মানে লিখিয়েছি যে গৌণ সাড়া সৃষ্টিতে সাহায্য করে। গৌণ সাড়া মানে সে অলরেডি তার মেমোরিতে ধরে রেখেছে যে এই অ্যান্টিজেনটা আগে এসেছিল। সেকেন্ডবার যখন প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ কি করবে, সে চিনে নেবে এবং যে অ্যান্টিজেনটা প্রবেশ করেছিল সেই অ্যান্টিজেনকে কি করবে, ধ্বংস করবে। এটাকে আমরা বলবো কি, সেকেন্ডারি রেসপন্স। তাহলে দেহের মধ্যে, মানব দেহের মধ্যে দ্বিতীয়বার কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতন্ত্র যে সাড়া প্রদান করে তাকে গৌণ সাড়া বলে। এই সাড়া
তাৎক্ষণিক এবং এই সারা হচ্ছে দীর্ঘস্থায়ী। তাহলে আমরা প্রাইমারি রেসপন্স সেকেন্ডে সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস হবে। ধর আমরা প্রথম আজকে বৃষ্টিতে ভিজে এলাম, হঠাৎ করে সর্দি কাশি মাথা যন্ত্রণা ইত্যাদি হলো। সেকেন্ড টাইম যদি আবার বৃষ্টিতে যদি ভিজি, তাহলে কিন্তু প্রথমবার যা হয়েছিল দ্বিতীয়বার কিন্তু তার প্রকটতাটা কিন্তু অনেক কম। মানে তার মানে সেকেন্ড টাইম যখন জীবাণু ঘটিত কোনো রোগ যখন রিল্যাপস করে, আমরা মেডিকেল টার্মে তাকে বলি রিল্যাপস করে। যদি সেকেন্ড টাইম রিল্যাপস করে, তাহলে প্রথমবারের তার যে ইন্টেন্সিটি যা ছিল তার তীব্রতা যা ছিল, সেকেন্ড টাইম তীব্রতার মাত্রা কিন্তু অনেকটা কমবে। আমরা এরপরে আসবো যেটা, কারণ অভিজ্ঞতা আছে সে মানে এইটা অ্যালার্জি। অ্যালার্জি মানে হচ্ছে আমাদের অনাক্রমতন্ত্রের অতি সক্রিয়তা। অনাক্রমতন্ত্র যদি অতি সক্রিয় হয়ে যায়, তখনই কি হবে না আমাদের অ্যালার্জি হবে। কেন অতি সক্রিয় কখন হবে না? যখন আমাদের মধ্যে অ্যালার্জেন প্রবেশ করে। অ্যালার্জেন হচ্ছে যারা অ্যালার্জি সৃষ্টি করে, যে সকল রাসায়নিক বস্তু। এবার সেই সমস্ত রাসায়নিক বস্তু আমরা বলে এসেছিলাম যে বিভিন্ন জনের ক্ষেত্রে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। কারোর ক্ষেত্রে ঠান্ডা অ্যালার্জি হতে পারে, কারোর ক্ষেত্রে ডাস্ট, পলেন গ্রেনস বা কোনো রাসায়নিক পদার্থ। অনেকে দেখবি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে গেলে যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা তার অ্যালার্জি। এই দেহের মধ্যে যে সমস্ত রাসায়নিক বস্তু প্রবেশের ফলে অনাক্রমতন্ত্র অতি সক্রিয় হয়, তখন চোখ লাল হয়ে যাওয়া, এক্সিমা, চুলকানি, মাথা যন্ত্রণা, এইরকম লক্ষণ উপসর্গ সহ যে অস্বাভাবিক অবস্থা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যালার্জি। কেন হয় না? যখন আমাদের অনাক্রমতন্ত্র যখন সুপার অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের অনাক্রমতন্ত্র যখন অতি সক্রিয় হয়, তখন আইজিই প্রচুর পরিমাণে ক্ষরণ করে, তার সঙ্গে ঘটিত হয় হিস্টামিন। এই হিস্টামিন আর আইজিই এরা কি করে না আমাদের রক্তবাহ, আমাদের রক্তজালককে প্রসারিত করে, যার জন্য এইরকম সিমটমসগুলো আমরা দেখতে পাই। গালে হাত সরে। এর জন্য দেখবি যে ডাক্তারের কাছে গেলে ফার্স্ট টাইম দেখবি যে গায়ে এরকম চাকা চাকা দাগ হয়ে গেলে বা চোখ লাল করলে, প্রচন্ড মাথা যন্ত্রণা করলে, আমরা সাধারণত দুটো ট্যাবলেট নিজেরা তখন ডাক্তার সাজি। হয় আমরা সেরজিন খাই, সেরজিন কিন্তু ব্যান্ডেড ওষুধ, ও কিন্তু ব্যান্ড হয়ে গেছে, তবুও বিক্রি হয় ইন্ডিয়াতে। সেরজিন আর নাম হচ্ছে অ্যাভিল 25। তুমি নিজেরা ডাক্তার তখন, আর কিছু নয়। দেখবি নিচে কম্পোজিশন, নিচে মানে উল্টো পিঠে দেখবি কম্পোজিশন লেখা আছে অ্যান্টি হিস্টামিনার্জিক ডার্ক। অ্যান্টি হিস্টামিনার্জিক ডার্ক ড্রাগ ওষুধ। অ্যান্টি হিস্টামিনার্জিক ড্রাগ মানে যে হিস্টামিনটা প্রচুর পরিমাণে ক্ষরিত হয়েছিল, সেই হিস্টামিন ক্ষরণটা কি করবে? কমিয়ে দেবে। সেরজিন বল আর অ্যাভিল 25 বল। সেরজিন তো ওয়ান টাইপ অফ স্টেরয়েড ওষুধ, তার জন্য দেখবি যে সেরজিন খেলে শুধুমাত্র স্টেরয়েড না, ওটা সিডেটিভ ড্রাগ বটে। সেরজিন আর সেরজিনের সঙ্গে যদি কোরেক্স খাওয়া হয়, কোরেক্স জানিস তো, কাপ সিরাপ, কোরেক্সে ইথাইল অ্যালকোহল থাকে। বিশাল ঘুমকি, মদের নেশা কোথায়? ও মদের 3 গুণ, কেউ করবি না আবার, মদের 3 গুণ নেশা হয়। যার জন্য দেখবি যে পেট্রোপল প্রান্তে বা বেনাপোল প্রান্তে অনেক সময় লেখা থাকে না যে বেআইনি কাপ সিরাপ আটক করা হয়েছে বাংলাদেশে। এটা হচ্ছে প্রচুর পরিমাণে ড্রাগ। আমাদের যেমন এখানে হেরোইন, ব্রাউন সুগার,
চরস, গাঁজা ইত্যাদি ড্রাগ। বাংলাদেশে এটা হচ্ছে প্রচুর ড্রাগ, মানে বিভৎস নেশা। একটা 100 ml ওরেক সিরাপ আর তার সঙ্গে যদি দুটো সেরজিন, এমনি দেখবি কোরেক সিরাপ যখন কাশি হয় এমনি কোরেক সিরাপ খেলে দেখবি মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করে। আর এ তো 100 ml প্লাস তার সঙ্গে সেরজিন। সেরজিন হচ্ছে সিনেটিক ড্রাগ। সেরজিন খেলে দেখবি ঘুম পায়, কোরেক সিরাপও ঘুম পায়। আর ওটা তো দেখবি সেরজিন খাওয়া ঘন্টা খানিকের মধ্যে পুরো ফিনিশ। এত তাড়াতাড়ি খাওয়া দেয় একমাত্র স্টেরয়েড ড্রাগ। যারা একমাত্র স্টেরয়েড ড্রাগ তারা এই পদ্ধতিটা অবলম্বন করে। সঙ্গে সঙ্গে গিয়ে কি করবে, এই যে সেরজিন সঙ্গে সঙ্গে গিয়ে কি করবে না, আমাদের ব্লাড সার্কুলেশনে কাজ করে দেবে মিনিটের মধ্যে। আর যত দ্রুত ক্রিয়াশীল হবে তত আমাদের কি হবে, রিলিফ হবে। যার জন্যই আমরা সেরজিন খাই। যে কিন্তু সে যে কি ক্ষতি করে সে ডাক্তাররা বোঝে, প্রচন্ড ক্ষতি করে সেরজিন। যাই হোক, সে সবাই খাই আমরা। ক্ষতি করে বিড়ি সিগারেট তো ক্ষতি করে আমরা জানি। কে সেরজিন? মাথা ব্যথা যন্ত্রণা গুলো খায়। এমনি কি আর ওষুধ কি আর শখে খায় মানুষ? দেখি মাংস না মাছ। তাহলে অ্যালার্জি কি না, অ্যালার্জি হচ্ছে দেহের মধ্যে কোনো রাসায়নিক বস্তু প্রবেশের ফলে অনাক্রমতন্ত্র অতি সক্রিয়তার ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে অ্যালার্জি বলে। এবং যে সকল রাসায়নিক বস্তুর প্রভাবে অ্যালার্জি হয় তাদের অ্যালার্জেন বলে। এই অ্যালার্জির কারণ কি না, অ্যালার্জেন কি করে, রক্তবাহ এবং জালক প্রসারিত করে। একটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন IgE এবং আরেকটা হচ্ছে কি হিস্টামিন ক্ষরণ করে। এর জন্য কি হয় না, আমাদের অ্যালার্জি হয়। লক্ষণ কি, বিভিন্ন ম্যান টু ম্যান ভ্যারি করে। চুলকানি হয়, এক্সিমা, চোখ লাল, মাথা যন্ত্রণা, অনেকে সর্দি কাশি, হাই তোলা, বিভিন্ন ধরনের হয়। অনেকে দেখবি যে ঘন ঘন হাই তুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সেটাও কিন্তু অ্যালার্জি। এমনি 2-1 4 হাই তুললাম সেটা কিন্তু অ্যালার্জি নয়। অনেকে দেখবি যে ঘুম থেকে উঠলে এবং বিকট স্বরে শব্দ করে দেখবি হাই তোলে, ও কিন্তু অ্যালার্জি। কিন্তু ওটা যে কোনো কারণে বা তার নাম কি, যে দেহের মধ্যে যার ওই সময় একটা নির্দিষ্ট টাইমে তাদের দেহে কি হচ্ছে, হয় হিস্টামিন নাহলে IgE পরিমাণ কি হয়েছে, বেড়ে গেছে। আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে কমে যাচ্ছে। যারা দেখবি নেশাগ্রস্ত ব্যক্তি, যারা একটা নির্দিষ্ট টাইমে নেশা করে, তারা যখন সেই সময় যদি নেশাগ্রস্ত যদি না পায়, প্রচুর পরিমাণে হাই তোলে। তার মানে নেশাটাই তার কাছে হচ্ছে কি অ্যালার্জির কারণ। আর এর নিরাময় কি, এর ওষুধ কি
অ্যান্টি হিস্টামিনার্জিক ড্রাগ। তুই যদি ওষুধ দোকানে গিয়ে বলি যে আমাকে অ্যান্টি হিস্টামিনার্জিক ড্রাগ দিন, তাহলে কিন্তু ওষুধ দোকান দিতে পারবে না। তার মানে ওষুধের একটা কম্পোজিশন হচ্ছে কি অ্যান্টি হিস্টামিনার্জিক, মানে সেটা খেলে আমাদের হিস্টামিন ক্ষরণ কি হবে, কমে যাবে, হিস্টামিন ক্ষরণকে অবদমন হবে। অ্যালার্জি আমরা পরের দিন এবার পড়ছি অটো ইমিউনি রোগ, বা একে আমরা কোনো কোনো বইতে অটো ইমিউনিটিও লেখা আছে। এটাও কিন্তু অনাক্রমতন্ত্রের অতি সক্রিয়তা। অনাক্রমতন্ত্রের অতি সক্রিয়তার দরুন যখন অনাক্রমতন্ত্র বহিরাগত অ্যান্টিজেন আর নিজস্ব অ্যান্টিজেনকে পৃথক করতে পারে না। আমাদের দেহের মধ্যে অ্যান্টিজেন আছে তো, আরবিসিতে অ্যান্টিজেন আছে তো, হৃৎপিণ্ডে অ্যান্টিজেন আছে তো, সেই অ্যান্টিজেন আর বাইরের থেকে যখন অ্যান্টিজেন প্রবেশ করবে, অনাক্রমতন্ত্রের সবসময় কাজ কি, বহিরাগত অ্যান্টিজেনকে ধ্বংস করা। এবার যখন অতি সক্রিয় হয়ে যায় তখন বহিরাগত অ্যান্টিজেন আর দেহ মধ্যস্থ অ্যান্টিজেনকে পৃথক করতে পারে না, ফলে দেহ মধ্যস্থ অ্যান্টিজেনের বিরুদ্ধে কি হয়, ক্রিয়াশীল হয়। তখন আমরা তাকে বলবো কি, অটো ইমিউনিটি ডিজিজ, অটো ইমিউনি ডিজিজ, অটো ইমিউনি রোগ বা অটো ইমিউনিটি বলা হয়। যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত। বাত তিন ধরনের, একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, কমন যে বাতটা হয় বয়স্ক মানুষের, আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড জমে গেলে যেটা হয়, গাউট, গেটে বাত যাকে বলা হয়। এই দুটো নয় কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে একটা রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস যেটা, টাইপ 2টা যেটা, টাইপ 1টা নয়। শিশুদের ক্ষেত্রে যেটা হয় 12-13 বছর 14 বছর বাচ্চাদের, সেটাকে বলা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, IDDM বলা হয়। সেখানে অগ্নাশয় ইনসুলিন মোটে ক্ষরণই করে না। আরেকটা হচ্ছে IIDDM, ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, ইনসুলিন ক্ষরিত হয়, কিন্তু কলাকোষ গ্লুকোজকে ইউটিলাইজ করতে পারে। যদি কলাকোষ যদি গ্লুকোজ ইউটিলাইজ না করতে পারে, ব্যবহার যদি না করতে পারে, কলাকোষ যদি গ্লুকোজের যদি জারণ না হয়, তাহলে স্বাভাবিকভাবে রক্তে কি হবে, গ্লুকোজের পরিমাণ বাড়বে। সেখানে কিন্তু ইনসুলিনের কোনো ভূমিকা নেই, সেটা হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, IID ডায়াবেটিস মেলিটাস। এবার এটা যেটা IIDM মানে বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, যেটা ইনসুলিনের ডিপেন্ডেন্ট নয়, সেটা মায়াস্থেনিয়া গ্রাভিস। এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে অনাক্রমতন্ত্র অতি সক্রিয় হয়, তার ফলে বহিরাগত অ্যান্টিজেন এবং নিজস্ব অ্যান্টিজেনের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। তাহলে মানবদেহ অনাক্রমতন্ত্রের অতি সক্রিয়তার দরুন অনাক্রম্যতন্ত্র যখন বহিরাগত অ্যান্টিজেন এবং দেহ মধ্যস্থ অ্যান্টিজেনকে পৃথক করতে পারে না এবং অনাক্রমতন্ত্র নিজস্ব অ্যান্টিজেনের বিরুদ্ধে
ক্রিয়াশীল হয় তাকে অটো ইমিউনি রোগ বলে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস ইত্যাদি। বাড়িতে সবাই সবার ঘরে সুস্থ তো, কারোর কোনো রকম অসুবিধা নেই তো? না। একটা উদাহরণ দিচ্ছি আমার গ্রামে। আমার নিজের জেঠু নয়, মানে আমার বাবার জেঠুর ছেলে। মানে আমাদের তোরা পাড়া জিনিসটা বুঝবি না, মানে সবই ত্রিপাঠি টাইপের। আমার ঘরে, তারপরে আমার পাশের বাড়ি, সেও অটো ইমিউনি রোগ বললাম আমরা। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি রোগ। ইমিউনো ডেফিসিয়েন্সি কথাটা আমরা বুঝতে পারছি, ইমিউনিটি ডেফিসিয়েন্সি, তার মানে অনাক্রম্যতার অভাবজনিত রোগকে আমরা কি বলবো? ইমিউনো ডেফিসিয়েন্সি। এই ইমিউনো ডেফিসিয়েন্সি আমাদের দু ধরনের হয়। একটাকে বলা হয় সিভিয়ার কম্বাইন্ড ইমিউনি ডেফিসিয়েন্সি। SCID। এখানে কি হয় না, এই রোগটা কিন্তু শিশুদের হয়, বড়দের ক্ষেত্রে হয় না। শিশুদের বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের, তার ফলে কি হবে? আমরা তো জানি যে অনাক্রমতন্ত্রের কোষ হচ্ছে কি, বি কোষ আর টি কোষ হচ্ছে কি, অনাক্রমতন্ত্রের কোষ। তাহলে অনাক্রমতন্ত্রের কোষ যদি, এদের যদি অভাব ঘটে তাহলে অনাক্রমতন্ত্র কি হবে? ধ্বংস হবে। অনাক্রমতন্ত্র ধ্বংস হলে কি হবে? তার ইমিউনোডেফিসিয়েন্সি রোগ হবে। তবে এসসিআইডি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, এটা কিন্তু শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে হয়। আরেকটা যেটা আছে, এটা আমরা জেনে এসেছি, অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটাও কিন্তু এক ধরনের ইমিউনো ডেফিসিয়েন্সি রোগ। এখানে কি হয় না, এইচআইভি হেল্পার টি কোষকে কি করে? আক্রমণ করে। তাহলে হেল্পার টি কোষও কি আমাদের অনাক্রমতন্ত্রের অন্তর্গত কোষ। তো হেল্পার টি কোষ যদি হ্যান্ডিক্যাপড হয়ে যায় তাহলে সাপ্রেসার টি সেল, কিলার টি সেল, ম্যাক্রোফাজ, বি লিম্ফোসাইট সবাই কিন্তু হ্যান্ডিক্যাপড। কারণ হেল্পার টি সেল আছে বলে তারা সক্রিয় হয়। হেল্পার টি সেল যদি না থাকে তাহলে তারা কিন্তু সক্রিয় হতে পারবে না। আগের দিন আমরা বলে এসেছি। আমরা ইমিউনোথেরাপি বলে একটা কথা বলবো, ড্রাগ থেরাপি। যখন রোগের চিকিৎসা ড্রাগের দ্বারা, ওষুধের দ্বারা করা হয় তখন তার নাম হবে ড্রাগ থেরাপি। যখন কেমিক্যাল দ্বারা হয় কেমোথেরাপি, রেডিয়েশন দ্বারা হলে রেডিওথেরাপি, দুষ্টু জিনের জায়গায় স্বাভাবিক জিনের প্রতিস্থাপন করা হলে জিন থেরাপি। ইমিউনোথেরাপি মানে কি? যখন অনাক্রমতন্ত্রের উপাদান দ্বারা রোগের চিকিৎসা করা হয়। অনাক্রমতন্ত্রের উপাদান মানে টি কোষ, বি কোষ ইত্যাদি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ইত্যাদি। তাহলে যেমন এখন করোনার চিকিৎসা করা হচ্ছে অ্যান্টি সেরাম দিয়ে। অ্যান্টি সেরাম মানে যার
করোনা ভাইরাস যাকে আক্রমণ করেছে, যে কোভিড পজিটিভ, তার দেহে কি আছে? ওই অ্যান্টিজেনের এগেনস্টে কি আছে? অ্যান্টিবডি আছে। এবার সেই করোনা ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি সহ যে সিরামটা নেওয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে করোনা ভাইরাসের অ্যান্টি সিরাম। স্টার্ট হয়ে গেছে অলরেডি, কেরালাতে অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং রেজাল্টও পেয়েছে। এবং এই এখন যে সমস্ত ট্রিটমেন্টগুলো হচ্ছে সব ট্রিটমেন্ট কিন্তু হু আর আইসিএমআর এর প্রেসক্রিপশন অনুযায়ী। এক্সেপ্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে কি করে জানা যায় না। যাই হোক, এগুলো কিন্তু ওদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু করতে হবে। ওরা যা প্রেসক্রাইব করবে সেই হবে। যার জন্য রিসেন্ট করোনা ভাইরাসের জন্য যে ট্রিটমেন্ট আছে সেটা কিন্তু ইমিউনোথেরাপি। কারণ অ্যান্টিবডি তো অনাক্রমতন্ত্রের কোষ, অনাক্রমতন্ত্রের উপাদান। তাহলে অনাক্রমতন্ত্রের উপাদানের সাহায্যে রোগ চিকিৎসাকে বলা হয় ইমিউনোথেরাপি। আমরা এরপরে যাবো যেটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভ্যাকসিন। এরপরে যেটা যাব সবার মোটামুটি এই সম্বন্ধে একটা আইডিয়া আছে এবং এই কথাটা এসছে ভ্যাক্কা থেকে। ভ্যাক্কা মানে হচ্ছে গরু। কেন জানিস? প্রথমবার গরুর দেহে প্রবেশ করানো হয়েছিল। মানে গরুর দেহের কোনো উপাদানের সাহায্যে নিশ্চয়ই ভ্যাকসিন তৈরি করা হয়েছে মনে হচ্ছে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার অনেক হয়েছে। এডওয়ার্ড জেনার ইতিহাসটা এই যে তিনি প্রথম পর্যবেক্ষণ করলেন যে একটা গোয়ালা পরিবার মানে যাদের করে দুধের ব্যবসা আছে, ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ওই হাতটা দিয়ে দিল, তাই তো? এখন বলছে যে হ্যান্ড টু মাউথ কিছুতেই না। তোর কি কিছু শুনিস না, না জানিস না, না বুঝিস না? আরে বারবার সব জায়গায় প্রচার হচ্ছে যে হ্যান্ড টু মাউথ কিছুতেই না। হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু নোজ, হ্যান্ড টু আই স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর এখন নিয়ে কি হবে? গরু মেরে জুতো দান করছে, মুখে হাত ধুয়ে দিয়ে তারপরে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে। বারবার করে কি ভাইবে করিস বাচ্চা ছেলে? এমনি তো পাগল হয়ে গেছিস, পুরো বাসের মতন পাগল। এরা বিপদ ডেকে নিয়ে আসে। এডওয়ার্ড জেনার তিনি দেখলেন কি না যে গোয়ালা পরিবার, সেই পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ওই ফুসকা পড়লে যেমন হয় আগুন লাগলে ওই রকম দাগ হয়েছে। এবার তিনি মেনলি ইনি হচ্ছেন ভাইরোলজিস্ট, তার নাম কি ভাইরাস বিশারদ, মাইক্রোবায়োলজিস্ট। তিনি পর্যবেক্ষণ করলেন এবং পর্যবেক্ষণ করে দেখলেন যে ওই যে গরু, যে গরুর থেকে দুধ দই, কোনো একটা গরুর যে বাঘ যেখান থেকে দুধ দোয়া সেখানে একটা ক্ষতস্থান সৃষ্টি হচ্ছে। সেই ক্ষতস্থান থেকে তিনি একটু নমুনা নিলেন এবং সেই নমুনা পর্যবেক্ষণ করে দেখলেন যে সেখানে একটা ভাইরাস আছে, ভ্যারিওলা ভাইরাস। এবং সেই ভ্যারিওলা ভাইরাস স্মল পক্স সৃষ্টি করে। তার মানে যে রোগটা হয়েছে ফ্যামিলি মেম্বারদের সবার হচ্ছে স্মল পক্স। এবার বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কি করলেন না, ওই যে গরুর বাটের ওই ক্ষতস্থান থেকে একটু নমুনা নিয়ে লিভিং কিন্তু নিষ্ক্রিয়
আমরা মেডিকেল টার্মে তাকে বলি অ্যাটিনুয়েটেড। যখন সজীব থাকবে কিন্তু সে নিষ্ক্রিয় হবে তখন তার নাম হয় কি অ্যাটিনুয়েটেড। এরকম অ্যাটিনুয়েটেড একটা জীবাণু, সেই জীবাণুটাকে তার নিজের ছেলের মধ্যে প্রবেশ করাবে, দিয়ে ওই ছেলেকে মানে তার নিজের ছেলেকে সেই গরুর কাছে নিয়ে নেয়। আশ্চর্যজনকভাবে দেখলেন যে তার ছেলে কিন্তু সেই রোগের দ্বারা, সেই যে ফুসকা পড়া রোগের দ্বারা কিন্তু আক্রান্ত হয়নি। তার মানে গোয়ালার পরিবার তাদের মধ্যে যেটা গেছিল সেটা হচ্ছে লিভিং অ্যাক্টিভ গেছে। গোয়ালা পরিবারের অনাক্রমতন্ত্র সেই অ্যান্টিজেনটাকে শনাক্তকরণ করেছে, অ্যান্টিবডি তৈরি করেছে, কিন্তু যে পরিমাণে অ্যান্টিবডি সেই টাইমে দরকার ওই ভ্যারিওলা ভাইরাসকে মারার জন্য, সেই টাইমে কোনো কারণে ওই এনাফ অ্যান্টিবডি তৈরি করতে পারেনি, যার জন্য ওই রোগের দ্বারা কি হয়েছে, আক্রান্ত হয়েছে। কিন্তু তার ছেলের মধ্যে যখন দিয়েছেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, স্বাভাবিকভাবে অ্যাটিনুয়েটেড তো, নিষ্ক্রিয় তো, যে কিন্তু রোগ সৃষ্টি করতে পারেনি, কিন্তু তার অনাক্রমতন্ত্র সেই অ্যান্টিজেনটাকে শনাক্তকরণ করে অ্যান্টিবডি তৈরি করেছে। তার মানে তার মধ্যে অ্যান্টিবডি অলরেডি স্টোর ছিল। এবার সেই ছেলেটা যখন গেছে তার মধ্যে কিন্তু ভ্যারিওলা ভাইরাস গেছে, কিন্তু সেই ভ্যারিওলা ভাইরাস রোগ সৃষ্টি করতে পারেনি, কারণ প্রিভিয়াসলি তার মধ্যে কি আছে, অ্যান্টিবডি তৈরি করা আছে। তার মানে ভ্যাকসিন হিসেবে যাকে ব্যবহার করা হয় তারা সবাই নিষ্ক্রিয় অ্যান্টিজেন বা অ্যান্টিজেন নিশ্চিত পদার্থ। ব্যতিক্রম হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত ভ্যাকসিনগুলো তৈরি করা হচ্ছে, জৈব প্রযুক্তির মাধ্যমে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে ভ্যাকসিনগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যান্টিবডি পুশ করা হচ্ছে। আর 2G ভ্যাকসিন যেগুলো যেগুলো অনেক আগে তৈরি হয়েছে, যেগুলো জৈব প্রযুক্তির মাধ্যমে নয়, সেগুলো কিন্তু সবই কিন্তু অ্যান্টিজেন, নিষ্ক্রিয় অ্যান্টিজেন বা অ্যান্টিজেন নিশ্চিত পদার্থ। অ্যান্টিজেন নিশ্চিত পদার্থকে আমরা বলি টক্সিন, নিষ্ক্রিয় টক্সিনকে আমরা বলি টক্সয়েড। আমরা যে টিটেনাসটা নিই, টিটেনাস টক্সয়েড, তার মানে ক্লস্ট্রিডিয়াম টিটেনির টক্সিন, সেই টক্সিনটাকে কিন্তু নিষ্ক্রিয় করে সেটাকে কিন্তু ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। সারা পৃথিবীতে যত ভ্যাকসিন পাওয়া যায় সব থেকে দাম কম হচ্ছে টিটেনাস টক্সয়েড, সব থেকে দাম। তাহলে এই হচ্ছে ভ্যাকসিন। তার মানে ভ্যাকসিন যখন প্রয়োগ করা হয় তখন অ্যাজ এ হোল আমাদের ত্বকের মতো নয়, কিন্তু ত্বক যেমন কোনো অ্যান্টিজেনকে ডিসক্রিমিনেট করতে পারে না, যে কোনো অ্যান্টিজেন আসুক তার বিরুদ্ধে যেমন ক্রিয়াশীল হয়, ভ্যাকসিন কিন্তু তা নয়। একটা নির্দিষ্ট ভ্যাকসিন নির্দিষ্ট রোগের এগেনস্টে কি করবে, কাজ করবে। তার মানে ভ্যাকসিন প্রয়োগ করা হয় একটা নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে, সেটা মানুষের ক্ষেত্রে হয়, অন্য কোনো প্রাণীদের ক্ষেত্রে হয়। তাহলে প্রাণীদের একটি নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে যে নিষ্ক্রিয় অ্যান্টিজেন বা অ্যান্টিজেন নিঃসৃত পদার্থ প্রয়োগ করা হয় তাকে ভ্যাকসিন বলে। যে পদ্ধতির মাধ্যমে
ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করা হয় তাকে ভ্যাকসিনেশন বা টিকাকরণ বলে। আচ্ছা, টিকা দিলে কি হবে বলতো? অনাক্রমতা বৃদ্ধি পাবে। অনাক্রমতা তো আমাদের যে যা সবারই আছে, সে কার কম বেশি কার কম, কিন্তু অনাক্রমতা সবার আছে। মিকাল সাহেব রুক যাও। এটা কি হবে না, আরো অনাক্রমতা কি হবে, বেশি হবে, যাকে আমরা বলি ইমিউনাইজেশন। গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে, বিশ্বব্যাপী টিকাকরণ অনাক্রমতাকরণ কর্মসূচি। এখন মানবদের যে বসন্ত হয় সেই বসন্ত কিন্তু চিকেন পক্স, তার জন্য ভাইরাস দেয়, সেই ভাইরাস কিন্তু ভ্যাকসিনিয়া। গুটি বসন্তের জীবাণু কিন্তু এখন নেই, ভ্যারিওলা ভাইরাস কিন্তু নেই। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার আবিষ্কার করার পরে স্মল পক্স কিন্তু একটা মারণ ব্যাধি ছিল ওয়ান্স আপন এ টাইম। এবার গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, হু, ইউনিসেফ আর প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর আছে, এদের 3টি সংস্থার যৌথ উদ্যোগে, হু মানে আমরা জানি আন্তর্জাতিক সংস্থা, ইউনিসেফ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এমার্জেন্সি চিলড্রেন্স ফান্ড, আর হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। এই 3টে ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু হয়েছে। কার জল দিবি না পরের দিন থেকে, এই লাস্টে যে যার জল বাড়ি থেকে আনতে বলেছি। এবং এই গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুযায়ী সারা বিশ্বব্যাপী একই দিনে কি করা হয় না, টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়। এটা কিন্তু লেন্দি প্রসেস, 15 বছর 20 বছর ধরে নির্দিষ্ট দিনে দিতে হবে। এবার দেওয়ার পরে 1 বছর আন্ডার অবজারভেশন, 1 বছর খোঁজা হবে যে কোথায় ওই রোগাক্রান্ত রোগী পাচ্ছে কিনা। 1 বছরের পরে তখন হু ঘোষণা করবে যে এই জীবাণুটা সারা পৃথিবী থেকে মুক্ত, ইরাডিকেট হয়েছে। মলপক্সের ক্ষেত্রে কিন্তু তাই। আমার সালটা মনে নেই, যতদূর সম্ভব 62 বা 64, মোস্ট প্রবাবলি কর্মসূচি আরম্ভ হয়েছে, 76 গিয়ে শেষ হয়েছে। 1 বছর আছে। 77-এর 7 এপ্রিল হু ঘোষণা করেছে যে সারা পৃথিবী থেকে স্মল পক্সের জীবাণু ইরাডিকেট, নির্মূল করা হয়েছে। যার জন্য 7 এপ্রিল হচ্ছে সবাই কিন্তু 14 ফেব্রুয়ারি কি জানিস? জানিস না? একজন জানে 14 ফেব্রুয়ারি, সবাই জানিস তো? কেউ জানিস না? হাত তুলে দেখি। সবাই জানে, এই জানে, এভরিবডি জানে, কিন্তু 7 এপ্রিল মাত্র একজন জানে। 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। ওই দিনই ওটা হচ্ছে 1 জুলাই হচ্ছে আমাদের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওই দিন বিধানচন্দ্র রায়ের জন্মদিন আর মৃত্যুদিন বলে, কিন্তু ইন্টারন্যাশনালি হচ্ছে 7 এপ্রিল। এখন যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম। অলরেডি গভর্নমেন্টের টার্গেট ছিল 2003 সাল। 2003 সালে প্রোগ্রাম শেষ করেছে। 2004 অবজারভেশন, 2005-এ ঝাড়খণ্ডে একটা শিশু পাওয়া গেছে, প্রোগ্রাম ক্যান্সেল।
না না হেপাটাইটিস কোথায়? হেপাটাইটিস দেওয়া হয়নি সবাইকে। বলে 2023 সালের মধ্যে সম্পূর্ণ বিশ্ব থেকে ওটা পালস, ওটা ওরা টার্গেট নিয়েছে যে মুক্ত করবে। সে তো তোর ওই দিন যেটা যে তিনজন বিজ্ঞানী পেয়েছেন না, তো একটা মোস্ট থার্ড ক্লাস পেপারের খবর। সারা পৃথিবীতে যত থার্ড ক্লাস পেপার আছে, ওয়ান অফ দ্য থার্ড ক্লাস পেপার হচ্ছে আনন্দবাজার পত্রিকা। ওটা ওই খবর তো, ওর মাও নেই বাবাও নেই ওই পেপারে। ওই পেপারে খবর বলবি না। ওটা সবসময় টার্গেট নেয়, টার্গেট নেয়। আর আনন্দবাজার পত্রিকার সম্পাদক টার্গেট নেয় না। উইকিপিডিয়াতে কি বলেছে? উইকিপিডিয়াতে বলেছে যে টার্গেট নিয়েছে যে এই সালের মধ্যে। তাহলে তো আমাকে হেপাটাইটিস বি দিতে হবে তো। যদি বলে যে সারা পৃথিবী থেকে হেপাটাইটিস নির্মূল করতে হবে, তাহলে তাকে তো ইমিউনাইজেশন প্রোগ্রাম নিতে হবে। সে প্রোগ্রাম কোথায়? পালস পোলিও যেমন একটা রবিবার দিন করে হয়, বাচ্চাদের যেমন দেওয়া হয়, সেরকম হেপাটাইটিস বি দেওয়া হয় কি? তাহলে কি করে গভর্নমেন্ট টার্গেট নেবে যে আমি মুক্ত করবো? আমার আছে, আমার পয়সা নেই হেপাটাইটিস বি নেওয়া। এটা হেপাটাইটিস বি ভ্যাকসিনের দাম 1200 টাকা 1300 টাকা। যার দিন আনতে পান্তা ফুরো, তা সে কি করে 1200-1300 টাকা নেবে, ভ্যাকসিন নেবে? তাহলে তাকে কি করতে হবে? গভর্নমেন্ট সাবসিডি দিতে হবে। যেমন করোনার ক্ষেত্রে গভর্নমেন্ট টার্গেট নিচ্ছে যে 25 কোটি, ফার্স্ট টাইম 25 কোটি টাকা দেবে। এখানে কিন্তু টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট সেলেক্ট। কারণ কি না, এটা হচ্ছে প্যান্ডেমিক ডিজিজ। তাহলে হেপাটাইটিস যেমন পালস পোলিও যখন টিকা নেয় শিশুরা, তখন কিন্তু পোলিও সেন্টারে গিয়ে আইসিডিএস দের কিন্তু টাকা দিতে হয় না। এ তো গভর্নমেন্টের প্রোগ্রাম। ক্লিয়ার হয়েছে? এবার যার জন্য ঝাড়খণ্ডে পাওয়া গেল বলে সেই কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত চলে যাচ্ছে, এখনো চলে যাচ্ছে। দেখবি সারা ভারতবর্ষে একদিন, যেদিন এখানেও দেওয়া হবে, ঝাড়খণ্ডেও দেওয়া হবে, ত্রিপুরাতে দেওয়া হবে, সারা ভারতবর্ষে একই দিনে 5 বছরের নিচে সমস্ত শিশুদের কি করা হয় না, পালস পোলিও ইমিউনাইজেশন করা হয়। একটাই টার্গেট, ভারতবর্ষ থেকে পোলিওমাইলিটিস ভাইরাসকে কি করা হবে, নির্মূল করতে হবে। এই হচ্ছে কিন্তু ইমিউনাইজেশন প্রোগ্রাম, এই হচ্ছে কিন্তু টিকাকরণ। এই জন্যই টিকাকরণ। যখন কোনো টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে, তাহলে সারা ভারতবর্ষের সমস্তকে দিতে হবে, যার হয়েছে তাকেও, যার হয়নি তাকেও। কারণ এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যার হয়েছে তাকে দেওয়া হবে, যার হবে না তা তো সে হলে প্রোগ্রাম কি করে হবে? বোঝা গেছে যে কখন টার্গেটটা নেওয়া হয়? টার্গেটটা নেওয়া হবে তখনই যখন সবাইকে দিতে পারবে, সরকারের সাহায্যে, ব্যক্তিগত সাহায্যে নয়। কিন্তু অনেক বাচ্চা আইপিভি নেয়, একটা হচ্ছে স্যাভিন ভ্যাকসিন, একটা হচ্ছে স্যাক ভ্যাকসিন, একটা হচ্ছে ওপিভি। দুজন বিজ্ঞানী তৈরি করেছিলেন, স্যাক একজন বিজ্ঞানী, সেভিন একজন বিজ্ঞানী। একটা মুখে নেওয়া হয়, যেটা জিভে নেওয়া হয়, তার দাম অনেক কম, ওরাল পোলিও ভ্যাকসিন। আর একটা যেটা ইনজেকশন নেওয়া হয়, তার নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি। আইপিভির দাম অনেক বেশি। একজন সাধারণ বাচ্চা যে আইসিডিএস সেন্টারে গিয়ে ওপিভি নেয়, সে তার কিন্তু আইপিভি নেওয়ার পয়সা নেই। কিন্তু সে যদি একটা তার নাম কি এমসিএইচ, একটা পেডিয়াট্রিকের কাছে যায়, পেডিয়াট্রিক কিন্তু ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুযায়ী একটা কার্ড দেয়, সেখানে কিন্তু সে আইপিভি মেরে দেয়। কারণ আইপিভি তো আমার তো নেওয়ার পয়সা নেই, আমরা তো টাটা বিড়লা নয় বা এদের মতন বন্ধু লোকও নয়, আমাদের সাধুর মতো। যাই হোক, এইবার তার জন্য তো প্রোগ্রাম দরকার। প্রোগ্রাম না করলে কি করে নির্মূল করবে, কি করে গভর্নমেন্ট টার্গেট করবে যে আমি এই সময়ের মধ্যে সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীকে এই দ্বারা মুক্ত করব? বোঝা গেছে? তাহলে কি হবে না, টিকাকরণের মাধ্যমে অনাক্রম্যতা বৃদ্ধি করাকে বলা হয় ইমিউনাইজেশন বা অনাক্রম্যতা। এই প্রসঙ্গে আমরা একটু বলে নিই, নিশ্চয়ই সবাই শুনেছিস বা কেউ কেউ শুনেছিস। বাড়িতে দেখবি বলে বুস্টার ডোজ, শুনেছিস কি ওটা?
না আমি বুঝ- দেখা করছিল স্যার না 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 ঠিক আছে দেখা বুস্টার ডোজ হচ্ছে প্রাথমিক টিকাকরণের পর। ধর একটা টিকাকরণ দেওয়া হয়ে গেছে, আমি যদি বলি যে রোটা ভাইরাস হচ্ছে ডায়রিয়ার নতুন একটা আবিষ্কার হয়েছে, বা ধর ইনফ্লুয়েঞ্জা বা মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এদের ফার্স্ট টাইম ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো অধিক পরিমাণ অনাক্রমতা সৃষ্টির জন্য বা অধিক অ্যান্টিবডি সৃষ্টির জন্য। প্রাথমিক টিকাকরণের যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেকেন্ড টাইম আবার সেই একই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। কেন? প্রথমবার ভ্যাকসিন প্রয়োগ করে তার মধ্যে যে পরিমাণ অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে, বুস্টার ডোজ মারলে অ্যান্টিবডির পরিমাণটা কি হবে? অনেকটা বেড়ে যাবে, অনাক্রমতা কি হবে? আরো বৃদ্ধি পাবে। যদি বুস্টার ডোজ যদি কেউ না নেয় তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু বুস্টার ডোজ নিলে প্রাথমিক ডোজের পরে যদি বুস্টার ডোজ নেওয়া হয় তাহলে তার অনাক্রমতা কি হবে? আরো বেশি কি হবে? বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে বুস্টার ডোজ। তাহলে বুস্টার ডোজ কি না, প্রাথমিক টিকা প্রদানের নির্দিষ্ট সময় পর দেহের অধিক অনাক্রমতা সৃষ্টির উদ্দেশ্যে বা অধিক পরিমাণ অ্যান্টিবডি উৎপাদনের জন্য যে অতিরিক্ত টিকা প্রদান করা হয় তাকে বুস্টার ডোজ বলে। এবার আমি কতগুলো টিকার নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে ওপিভি, পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল কেন? মুখে দেওয়া হয় বলে। কোন রোগের এগেনস্টে? পোলিও রোগের। বা আর কি আছে? বিসিজি, ব্যাসিলাস যক্ষা রোগ, ব্যাসিলাস যক্ষা রোগ, ব্যাসিলাস ক্যালমেটি কিউরিন, যক্ষা রোগের, আমি একটু মূর্খ মানুষ, আমার উচ্চারণ নেই, যক্ষা রোগের বিরুদ্ধে। ডিপিটি, এটাকে হু বলে, আবার ডিটিপি, একই জিনিস। আমাদের ভারতবর্ষে এটাকে বলা হয় ডিপিটি, হুর প্রেসক্রিপশন অনুযায়ী এটাকে লেখা হয় ডিটিপি, একই জিনিস। একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে হুপিং কাশি, পার্টুসিস, আর একটা হচ্ছে ধনুষ্টঙ্কার। একটা টিকা নিলে তিনটে জীবাণু আছে, তিনটে জীবাণুর এগেনস্টে একটাই মাত্র টিকা। যেহেতু তিনটে জীবাণু, তিনটে প্যাথোজেন আছে, যার জন্য এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন। MMR, হাম, মিজিলস, মামস, গ্ল্যান্ড ফুলে যায়, রুবেলা জ্বর হয়। এটাকেও আমরা কি বলি? তিনটে রোগের এগেনস্টে একটাই, ট্রিপল অ্যান্টিজেন। কমন যেটা আমরা জানি, টিটেনাস, টক্সয়েড, টিটেনাস রোগের এগেনস্টে। এছাড়া টাইফয়েড টিকা, ইনফ্লুয়েঞ্জা টিকা, মেনিনজাইটিস টিকা, হেপাটাইটিস টিকা, এনসেফালাইটিস টিকা, ডায়রিয়া টিকা, এরকম বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা টিকাই হচ্ছে দেহের অনাক্রমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।
আমাদের এই চ্যাপ্টারে একটা পার্ট শিখলাম, সেকেন্ড পার্ট আমরা যাচ্ছি রোগ। এরপরে যেটা যাচ্ছি আলুটা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যটা একটু বলে নি, তারপরে রোগ বলছি। স্বাস্থ্য মানে আমরা সবাই জানি, সবাই শুনেছি, হেলদি ইজ ওয়েলথ। কিন্তু স্বাস্থ্যটা কি জানিস? সামাজিক অর্থনীতি। স্বাস্থ্য হচ্ছে আমি নিরোগ, আমার কোনো রোগ নেই, তার মানে চিকিৎসা বিজ্ঞান তাকে বলতে পারবে না যে সে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, ব্যক্তিবিশেষের শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য। শারীরিক মোটামুটি আমরা বুঝি, শারীরিক সুস্থতা মানে আমরা জানি যে কারণ যদি কোনো ফিজিক্যাল ডিস্টার্ব না থাকে। মানসিকও বুঝি, মানসিক মানে দুটো, একটা সাইকোজেনিক আর একটা নিউরোজেনিক। নিউরনের রোগ হলেও তাকে আমরা বলি মানসিক, আর সাইকোজেনিক সাইকিয়াট্রিক প্রবলেম যাদের, সেও কিন্তু মানসিক। আমাদের ভারতবর্ষে সমীক্ষা অনুযায়ী বলছে যে 12% মানুষ তারা সামাজিক অসুস্থতার অধিকারী। সামাজিক অসুস্থতা কি? এটা কিন্তু আমাদের এখন যা লাইফস্টাইল, এখন যা পারিবারিক গঠন কাঠামো, অধিকাংশ মানুষ কিন্তু সেই সামাজিক রোগের দ্বারা শিকার। সামাজিক রোগ কোনগুলো? সমাজে মেশার যাদের ক্ষমতা নেই, যাদেরকে আমরা বলি আনসোশাল, আলাদা জিনিস। আমি আমার মেশার ক্ষমতা নেই, আমি যখন একা, দেখবি যা অনেক মানুষ আছে যাদের কোনো বন্ধু নেই, তার মানে অপরকে মানিয়ে নেওয়ার ক্ষমতা যাদের নেই, সে কিন্তু সামাজিক অসুস্থ। অন্য কারুকে যেমন সম্মান প্রদর্শনের ক্ষমতা নেই, যে সম্মান প্রদর্শন করতে পারে না সে কিন্তু সম্মান পায় না। যেমন আমি তোদেরকে দিই না, আমি সামাজিক অসুস্থ। সম্মান প্রদর্শনের ক্ষমতা থাকা দরকার। একজন সম্মান তখন পাবে যে অপরকে সম্মান দিতে পারে, যদি না দিতে পারে সে কিন্তু সামাজিক সুস্থতা নয়, সামাজিক সুস্থ নয়। এরকম অনেক মানুষ আছে যারা, দেখবি যে কিছু মানুষ যারা হচ্ছে সব সময় একা থাকবে, নিজের অপরকে মানিয়ে নেওয়ার বিন্দু মাত্র ক্ষমতা নেই, সব সময় বকবক বকবক করেই যাবে, যেন সে ভাববে যে তার এগেনস্টে কেউ কিছু বলছে। তুই একটা কিছু আলোচনা কর, ও ভাববে যে নিশ্চয়ই আমার এগেনস্টে কিছু বলছে। আর একটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় যাকে বলি সূচিবাই। দেখবি যে বাড়ি থেকে এখনকার কথা বাদ দা, এই প্যান্ডেমিক পরিস্থিতিতে এইটা বাদ দে, সবজি নিয়ে আসুক, ডাল নিয়ে আসুক, মাছ নিয়ে আসুক, তাকে সার জলে ডুবিয়ে কেচে ভিজে তারপরে তাকে নিয়ে যাবে। বাচ্চাটা বাইরে গেছে, শীত গ্রীষ্ম বর্ষা যখনই যাবে তাকে জল ঢেলে স্নান করাবে। এই একটা মানুষ গেল, চলে গেলেই জল দিয়ে করবে, তাদের এই হাত ফাত গুলো পাহাড়ও সব সাদা পড়ে গেছে, হাজারো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি যে কি সূচি ভাই, পুরো ব্যক্তিগত, কিন্তু আমি যে কথাগুলো বললাম না না থাকুক, আমি কিন্তু নিজে দেখেছি এটা। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা যেখানে থাকতাম সেখানে একটা বড় জানলা ছিল,
না আমার বাড়ির পাশে ইউনিভার্সিটি, আমার বাপ বাড়ি ইউনিভার্সিটি পাশে। এবার একটা বড় জানলা ছিল। এবার আমরা তো ছেলেরা থাকি, সে তো পর্দা কিছু দেখার দরকার নেই। একটা জানলা ছিল, সেও কখন কে লাগাতো, কখন স্টুডেন্ট অবস্থায়, ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে সে তোরা যখন উঠবি তখন বুঝতে পারবি। যাই হোক, সেই সব গল্প করে লাভ নেই। এইবার ওই পাশেই একটা ফ্যামিলি বাড়ি ছিল। ওই যে দাদা, সে যতদূর সম্ভব এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওই যে মিসেস বাচ্চা ছিল, আমি যে গল্পগুলো করে এলাম একই ঘটনা। এবং আমরা যখনই দেখতাম তখন আমাদের খাওয়া ঘুম ছেড়ে শুধু সবাই হাসতো। এবং ওই মহিলা আমাদেরকে কি না গালিগালাজ করেছে, এমনি মানে কম বয়সী মহিলা, কিন্তু সে তার মানে ও সহ্য করতে পারে না। পারে নাকি কোনোদিন সহ্য করতে? সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অতটা ছোট লোক ছিলাম না, এমনি নিজেরা বন্ধুদের মধ্যে ছিল, কিন্তু একটা বাইরের মহিলাকে। এবার আমরা দেখতাম আল্লাতে পোশাক সব আছে তো, ওটা রুটিন। সকালবেলা সব পোশাককে ছুঁড়ে ফেলবে, দিয়ে আবার ভাঁজ করবে, ভাঁজ করে আবার আল্লাতে রাখবে, এবং এইরকম করে দেখবে, এদিকে একটু টানবে, এদিকে একটু টানবে, পুরো সোজা করে। ওই আল্লাহ সাজাতে আমাদের সকাল থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ইউনিভার্সিটি যাবো, তখন কিন্তু আল্লাহ সাজানো হচ্ছে। স্যার মেসের জানলা থেকে আলাদা জায়গায় আরে পাশেই তো, এই তো এই আল্লাহ, এই আল্লাহ, এই তো ঘরে ঘরে তো স্ট্রাকচারটা এইরকম। এইবার আবার যখন ইউনিভার্সিটিতে যখন আসবো, আবার গোছানো, মানে সন্ধ্যের সময় আবার টানতো। এগুলো হচ্ছে মানসিক ডিস্টারবেন্স ছাড়া কিছু না। না মহিলা কি ধস্য দুজনের ঝগড়া এই ঘটনা নিয়ে। ওরে ঝগড়া মানে কি, সে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমাদের সময় কাটানোটা ভালো উপায় ছিল। টিভি কোথায়, বেশি আবার টিভি কোথায়, হ্যাঁ? তাহলে ওই মহিলার যদিও কোনো রোগ না থাকে, আমি ওই মহিলাকে একটা এক্সাম্পল সাইট করলাম, তার মানে কিন্তু এরকম অনেক পুরুষ অনেক মহিলা আছে যারা এই রোগের দ্বারা আক্রান্ত। সে নিরোগ, তার কোনো মানসিক শারীরিক সমস্যা নেই, কিন্তু সে সামাজিক অসুস্থ। এই সামাজিক অসুস্থতা যাকে কিন্তু বোঝা যায় না, চেনা যায় না, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে ভুর সংজ্ঞা অনুযায়ী ও মিশবেই না, আর মিশছে কে তার সঙ্গে? হুইয়ের সংজ্ঞা অনুযায়ী শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, ব্যক্তির বা ব্যক্তি বিশেষের শারীরিক, মানসিক বোঝা যায়, কিন্তু সামাজিকটা বোঝা যায় না। এই সামাজিক সুস্থতাকেই স্বাস্থ্য। আমরা এবার চলে যাব রোগ। কি করে একজন মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, সেগুলো তো আমরা জানি, যে পুষ্টিকর খাদ্য খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ঘুমানোটা মোটামুটি সবার আছে, তারপরে শরীরচর্চা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। একটা সুস্বাস্থ্যের জন্য যা যা দরকার সেগুলো করা হলে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। আমরা স্বাস্থ্যের কন্টেম্পোরারি রোগ, রোগের সংখ্যা কি হতে পারে বলতো? সবাই কিন্তু জানি যে রোগ, দেখ রোগ হলে গঠনগত কার্যগত অস্বাভাবিকতা দেখা যাবে যে কোনো রোগের ক্ষেত্রে।
স্বাভাবিক অবস্থায় যে গঠনগত কার্যগত আমরা পরিস্থিতি দেখতে পাবো, রোগ হলে কিন্তু গঠনগত বা কার্যগত একটা অস্বাভাবিকতা দেখা যায়। এবং রোগের নির্দিষ্ট কতগুলো সিমটমস থাকবে। উইদাউট সিমটমস রোগ হয় না। যে সিমটমসের উপর ভিত্তি করে ডাক্তারবাবু ডায়াগনোসিস করবে যে এটা হচ্ছে অমুক। সিমটমস ব্যতীত কোনো রোগ নেই, যতই অ্যাসিমটোমেটিক বলা হোক। তাহলে তার কেন টেস্ট করা হচ্ছে? নিশ্চয়ই কোনো সিমটমস তার আছে, হয় একটু কাশি আছে, নাহলে একটু টেম্পারেচার আছে, নাহলে উইদাউট টেস্ট উইদাউট স্মেল আছে, যা হোক একটা সিমটমস তার দেখা গেছে। তাহলে রোগ কি না? রোগ হলো গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা, যা কতকগুলি লক্ষণ দ্বারা চিহ্নিত হয়। আমরা উৎস অনুযায়ী এবং বিস্তার অনুযায়ী এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা রোগের শ্রেণী বিভাগ করি। আমরা বিস্তার অনুযায়ী বলতে পারি, এক ধরনের রোগকে আমরা বলি কনজেনিটাল ডিজিজ। ইংরেজি টার্মগুলো একটু মনে রাখবেন। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, তাদেরকে আমরা বলবো কি কনজেনিটাল, বংশগত। আর এক ধরনের রোগকে আমরা বলবো অ্যাকোয়ার্ড। যে সমস্ত রোগ মানুষ অর্জন করে, একে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন কমিউনিকেবল, যে রোগ অসুস্থ ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে না, তাদেরকে আমরা বলবো কি অসংক্রামক রোগ। কি কি? ডিজেনারেটিভ, ক্ষয়িষ্ণুজনিত আর্থ্রাইটিস। আর যদি ক্ষয়ে যায়, আর্থ্রাইটিস বাদ হলে সেটা কি কারোর দেহে ছড়িয়ে পড়ে? অভাবজনিত রিকেট, রাতকানা, অ্যানিমিয়া, অভাবে হয়তো। অ্যালার্জেনের প্রভাবে, অ্যালার্জি জনিত, সবই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, সবই হচ্ছে কিন্তু অসংক্রামক রোগ। এরা অসুস্থ থেকে সুস্থ দেহে ছড়িয়ে পড়তে পারে না। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে কমিউনিকেবল। তার মানে যেটাকে আমরা কি বলবো সংক্রামক রোগ। ব্যাকটেরিয়া গঠিত অনেক রোগী তো আছে, ভাইরাস গঠিত সেও নাম জানি, প্রোটোজোয়া গঠিত ম্যালেরিয়া সেও নাম জানি, কৃমি গঠিত সেও নাম জানি, অ্যাসকারিস
রিকেটসিয়া ঘটিত। রিকেটসিয়া বলে এক ধরনের প্রোক্যারিওটিক কোষ আছে যার প্রভাবে টাইফাস ফিভার বলে একটা ফিভার, জ্বর। এগুলো কিন্তু সবই হচ্ছে বিস্তার অনুযায়ী, উৎস অনুযায়ী আমরা রোগকে 4টে ভাগে ভাগ করব। এক ধরনের রোগকে আমরা বলবো এন্ডেমিক, আঞ্চলিক, যে সমস্ত রোগগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। হিমালয়ের পাদদেশে যাবি, এ নেই, মৃত্তিকায় আয়োডিনের অভাব, আর ওদিকে তো সামুদ্রিক মাছ নেই। আমরা আয়োডিনের চাহিদা পূরণ করি কি দিয়ে? সামুদ্রিক মাছ, সামান্য পরিমাণে লবণ, আর হচ্ছে সবজি। কারণ সবজি থেকে কিছু পরিমাণ আয়োডিন নেয়, আর ম্যাক্সিমামটা হচ্ছে সামুদ্রিক মাছ। কিন্তু ওখানে মৃত্তিকায় নেই, আয়োডিন নেই। তাদের অধিকাংশ লোকের কি আছে? গয়টার আছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। এপিডেমিক, একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হবে, অনেক মানুষের মৃত্যু হবে। যখন চায়নাতে যখন ফার্স্ট করোনা ভাইরাস দেখা গেল, তখন কিন্তু হু ডিক্লেয়ার করেছিল এপিডেমিক। ফার্স্ট দেখবি, যদি কারোর মনে থাকে, এটা কিন্তু এপিডেমিক ডিজিজ। যখন স্প্রেড করে গেল তখন কিন্তু আর এপিডেমিক নেই, তখন এখন নাম হয়েছে কি? এখন নাম হয়েছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে যখন সারা বিশ্ব জুড়ে থাকবে। আমরা আজ পর্যন্ত এইডস জেনে এসেছিলাম, আমি আজকেই এখানে অ্যাড করব কোভিড-19। সার্স কে বলবো? প্যান্ডেমিক সার্স দক্ষিণ আফ্রিকায় কটা জায়গায় হয়েছে, আমাদের ইন্ডিয়াতে এসেছিল? থোড়ি সার্স কারোরই হয়নি। করোনা ভাইরাসের জন্য হয়েছিল, কিন্তু কোভিড-19 তো না। সারা বিশ্বে তো শ্বাস ছড়ায়নি। আরেকটা হচ্ছে কি? স্পোরাডিক, বিক্ষিপ্তভাবে কিছু মানুষ আক্রান্ত হবে, তারা রোগের দ্বারা। 2017 বা 18 সালে নর্থ বেঙ্গলে সম্ভবত চিকুনগুনিয়া না সোয়াইন ফ্লু, যে কোনো একটা রোগ শুধুমাত্র নর্থ বেঙ্গলে সীমাবদ্ধ থাকবে। আর এখন তো ডেঙ্গু হলে দেখবি সারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডেঙ্গু হয় না, বিক্ষিপ্তভাবে শহরাঞ্চলে, শহর লাগোয়া যে সমস্ত অঞ্চল, সেই জায়গায় দেখবি ডেঙ্গু ফিভারটা হয়। তার মানে তাকে আমরা কি বলবো? স্পোরাডিক ডিজিজ। কিভাবে ছড়াবে, বিস্তার লাভ করবে, তার উপর ভিত্তি করে, আর কোথায় উৎপন্ন হবে তার উপর ভিত্তি করে। আমি এগুলো বলে দেবো, মিকাই লস করলে বলে, আমি সেই জন্য কিছু বলিনি। এইটা হয়ে গেছে সবার। আমি কনজেনিটাল থেকে আরম্ভ করব। কনজেনিটাল ডিজিজ, বংশগত রোগ। যে সকল রোগ এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় তারা হলো বংশগত রোগ। যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি। অর্জিত রোগ, যে সকল রোগ মানুষের অর্জনের দ্বারা হয় বা মানুষ অর্জন করে, তারা অর্জিত রোগ।
ইহা দুই প্রকারের, যথা 1 নম্বরে অসংক্রামক ব্যাধি, নন কমিউনিকেবল ডিজিজ। এই সকল রোগ অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে মাস পর অসুস্থ এই তো মাস করে মাস কর, আমি এত গল্প করলাম তবুও মার্কশিট খুলে রেখেছি। সকল রোগ অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে না। তাদের অসংক্রামক ব্যাধি বলে। ইহা নিম্নলিখিত সত্যি খট্টন মানে কি রে? কি খট্টন? ভবিষ্যৎ বর্ণনা করা। খট্টন অটোন বানান কি? FORTON আচ্ছা লেগে বলে ক্ষয়িষ্ণুজনিত, কোনো মানে নেই। ক্ষয়িষ্ণুজনিত দেহের বিভিন্ন অঙ্গের ক্ষয়জনিত কারণে এই রোগগুলি হয়, যেমন আর্থ্রাইটিস, অভাবজনিত, বিভিন্ন প্রকার পুষ্টিগত উপাদানের অভাবে এই রোগ হয়। যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা, ভিটামিন ডি এর অভাবে রিকেট ইত্যাদি। অ্যালার্জি জনিত, 3 নম্বরে অ্যালার্জি জনিত, মানবদেহে অ্যালার্জেনের প্রভাবে যে রোগ হয়। আর ক্যান্সার, এরপরে হচ্ছে সংক্রামক রোগ, কমিউনিকেবল ডিজিজ। এইগুলোতে আমার 1-2 বলে আলাদা পাইনি। এটা তো বিস্তার অনুযায়ী উৎস অনুযায়ী কমিউনিকেবল বা সংক্রামক রোগ, এই রোগ দাঁড়িয়েছে এই রোগ অসুস্থ ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে।
ইহা নিম্নলিখিত প্রকারের হতে হয়। যেমন 1 নম্বর ব্যাকটেরিয়া ঘটিত, যেমন ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি। যেমন ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, কুষ্ঠ ইত্যাদি। সব ব্যাকটেরিয়া। ভাইরাস গঠিত রোগ, like AIDS, mumps, influenza ইত্যাদি। ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। প্রোটোজোয়া ঘটিত, ম্যালেরিয়া, আমাশয় ইত্যাদি। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এরপরে হচ্ছে কি ছত্রাক গঠিত, হ্যাঁ বিরাট কমিন কেবল। আর হচ্ছে কি জানো ছত্রাক গঠিত, যেমন দাঁত, হাজা ইত্যাদি। হকারি ব্যবসা ছিল নাকি? হকারি ব্যবসা ছিল নাকি? অ্যালকোহল বিক্রি করতিস? ঢোল কোম্পানির মাল। এরপরে পরে কৃমি ঘটিত রোগ, ওটা বলছে ওটা না বলছে না, খালি খালি কৃমি ঘটিত রোগ যেমন হচ্ছে অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়া, অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়া ইত্যাদি। রিকেটসিয়াল রোগ, রিকেটসিয়াল রোগ যেমন টাইফাস জ্বর। তার সিমটম হচ্ছে সব জ্বরের আলাদা সিমটম। যক্ষা হলেও জ্বর হয়, ম্যালেরিয়া হলেও জ্বর হয়, আর টাইফয়েড হলেও জ্বর হয়, করোনা ভাইরাস হলেও জ্বর হয়। প্রত্যেকটা জ্বরের আলাদা সিমটমস। এরপরে এন্ডেমিক, কিছু লিখতে হবে না, এডিট করে এন্ডেমিক। এই মোবাইল গ্রাস করে নিয়েছে পৃথিবীকে, যেমন গ্রাস করেছে রাহু, আর তোদেরকে গ্রাস করেছে মোবাইল। এন্ডেমিক যে সকল রোগ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক ডিজিজ বলে, এন্ডেমিক রোগ বলে, আঞ্চলিক রোগ বলে। যেমন হিমালয়ের পাদদেশে গয়টার বা গলগণ্ড, আফ্রিকার ইয়েলো ফিভার, যে কোনো একটা রোগ। যে সকল রোগ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক রোগ বলে। উদাহরণ হচ্ছে হিমালয়ের পাদদেশে গলগণ্ড, আফ্রিকার ইয়েলো ফিভার। এপিডেমিক
জার্মানি যার বাংলা নাম। যে সকল রোগে একসঙ্গে বহু মানুষ আক্রান্ত হয় এবং বহু মানুষের মৃত্যু ঘটে, তাকে এপিডেমিক বলে। ওই তো ওই যে প্লেগ হয়েছিল যেখানে, কোথায় যেন 1997 গুজরাটের সুরাটে। গুজরাটের সুরাটে প্লেগ রোগের কারণে একসঙ্গে বহু মানুষের মৃত্যু ঘটে। প্যান্ডেমিক যে সকল রোগ সারা বিশ্বব্যাপী হয় এবং বহু মানুষের মৃত্যু ঘটে। প্যান্ডেমিক যে সকল রোগ সারা বিশ্বব্যাপী হয় এবং একসঙ্গে বহু মানুষের মৃত্যু ঘটে। প্যান্ডেমিক। করোনা ভাইরাস ডিজিজ -19। করোনা ভাইরাস ডিজিজ CORONA। করোনা ভাইরাস VIRUS ডিজিজ DISEASE। -19 স্যার আপনি এইডস বলছিলেন না? হ্যাঁ প্যান্ডেমিক এইডস বলছিলেন? হ্যাঁ, এই সব সারা বিশ্বব্যাপী হয় তো। তা লিখতে হবে। স্পোরাডিক এটা তো সারা বিশ্বব্যাপী হয়, মানুষ মারা যায়। যে সকল রোগ বিক্ষিপ্তভাবে কোনো স্থানে হয় এবং কিছু মানুষের মৃত্যু ঘটে, কিছু মানুষের মৃত্যু ঘটে তাকে স্পোরাডিক রোগ বলে। যেমন চিকুনগুনিয়া। এরপরে যাচ্ছি প্যাথোজেন। আমরা এই চ্যাপ্টারে যেগুলো পড়ব তার অধিকাংশ রোগী হচ্ছে কিন্তু প্যাথোজেন দ্বারা সৃষ্ট রোগ। তার মানে রোগ সৃষ্টিকারী জীবদের সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, ইত্যাদি হতে পারে। তখন তাদেরকে আমরা বলবো কি প্যাথোজেন। জীবাণু একই জিনিস, জীব আর জীবাণু একই, জীবের অণু জীবাণু। আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে সংক্রমণ।
ইনফেকশন যাকে বলি আমরা, যখন কোনো প্যাথোজেন আমাদের মধ্যে প্রবেশ করে, প্যাথোজেন সংখ্যা বৃদ্ধি করে রোগের লক্ষণ কি করে প্রকাশ করে। প্যাথোজেন প্রবেশ করলো, প্যাথোজেন মাল্টিপ্লাই হলো, তার সংখ্যা বৃদ্ধি হলো, তারপরে কি করবে না রোগ লক্ষণ প্রকাশিত করবে। তার মানে প্যাথোজেন যখন প্রবেশ করে, সে যখন স্টেবল এস্টাবলিশড হয়, সে যখন সেখানে সঠিকভাবে যখন নিজের সংযোগ স্থাপন করে, তখনই কি হবে না রোগের লক্ষণ প্রকাশিত হবে। তখন আমরা তাকে বলবো ইনফেকশন। বলে না যে রোগের ইনফেকশন হয়েছে, রোগের ইনফেকশন মানে প্রকাশিত হয়ে তার নাম কি সংখ্যা বৃদ্ধি করে রোগের লক্ষণকে কি করা প্রকাশ করা। তাহলে জীবাণু সংক্রমণের পর সংখ্যা বৃদ্ধি হয় রোগ লক্ষণ প্রকাশিত হওয়াকে ইনফেকশন বলে, সংক্রমণ বলে। আরেকটা কথা আমরা আগে পড়ে এসেছি, ইনকিউবেশন পিরিয়ড। যখনই প্যাথোজেন গেল সঙ্গে সঙ্গে কিন্তু রোগের লক্ষণ, তার মাঝখানে একটা টাইম থাকে, গ্যাপ থাকে। জীবাণু সংক্রমণের যে সময়ের পর রোগ লক্ষণ প্রকাশিত হয় তাকে বলা হবে কি ইনকিউবেশন। জীবাণু সংক্রমণের যে সময় পর রোগ লক্ষণ প্রকাশিত হয় তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। আমরা এবার পড়ব রোগের এজেন্ট। তার মানে যে সকল কারণে রোগ হয়। একটা কি হতে পারে জৈবিক এজেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এদেরকে আমরা কি বলতে পারি জৈবিক এজেন্ট বলতে পারি। রেডিয়েশন, যাদেরকে আমরা বলতে পারি কি ভৌত এজেন্ট বলতে পারি। বিভিন্ন প্রকার পুষ্টিগত পদার্থ, তারাও কি করতে পারে, তাদের অভাব যদি হয় তারা তাহলে কি হবে রোগ সৃষ্টি করবে, পুষ্টিগত এজেন্ট। বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ কি হতে পারে, রাসায়নিক এজেন্ট, এটা বাইরের হতে পারে, বিভিন্ন ধরনের দূষক পদার্থ। আবার ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি, এরাও কি হতে পারে রোগ সৃষ্টি করতে পারে, একটা ভেতরে আর একটা বাইরে। আর হচ্ছে কি না যান্ত্রিক এজেন্ট, কারণ অস্থি ভেঙে গেল, ক্ষয়প্রাপ্ত হলো, তাদেরকে আমরা তাহলে কি বলবো যান্ত্রিক এজেন্ট বলবো। তাহলে এরা হচ্ছে কি না এক একটা করে রোগের এজেন্ট। এরাই কি করবে না আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে। আমরা এই যে রোগগুলো পড়বো, এই রোগগুলোর বিস্তার কিভাবে হয়। এক নম্বর, বাজারে যেটা এখন বড়ই ভাবে চলছে সেটা কি কিরে
ড্রপলেট সংক্রমণ, হাঁচি কাশি কথাবার্তা ইত্যাদির মাধ্যমে রোগ যখন ছড়িয়ে পড়ে, তাই তো? করোনা ভাইরাস এখন বলছে যে বায়ুতে উঠছে 6 ফুটের বেশি দূরত্বে। আবার কালকে না খবর একটা ডেলি হান্টে দেখছিলাম যে হাতলে ফাতলে ভাইরাস কি থাকে না, কখন কি বলে গবেষণা তার ভগবান জানে। সত্যি তাই, বুঝে ওঠে না। 2 নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তির সংস্পর্শে পক্স, বসন্ত, তার যে সেবা শুশ্রূষা করবে তারও সেও বসন্ত রোগে আক্রান্ত হবে। 3 নম্বর মাটির সংস্পর্শে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, আমাদের কোন স্থান যদি কেটে যায় তাহলে মাটিতে থাকে কি, সেই কাটা স্থানটা যদি মাটির সংস্পর্শে আসে ক্লস্ট্রিডিয়াম টিটেনি কি করে না সেই কাটা স্থান দিয়ে প্রবেশ করে। প্রাণীর কামড়ে জলাতঙ্ক, পানি কামড়ালে কি হয় না এই রোগটা সংক্রামিত হয়। জলাতঙ্ক মানে কি, কুকুর কামড়ালে এই রোগ হয়তো। 5 নম্বর হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে সিফিলিস, এইডস, সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম, এইচআইভি, জাইমান হাম, এই যে জীবাণুগুলো এদের কি করা, প্লাসেন্টা অতিক্রম করার ক্ষমতা থাকে। তার মানে মাতৃদেহ থেকে হয়ে যায় সন্তান। ভ্রূণের দেহে কি হবে, সঞ্চারিত হবে। তাহলে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে এই সমস্ত কারণগুলোর জন্য রোগ বলবেন না? না